বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বাইরে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক G9-এর সদস্য, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, এবং আমার ডানে রয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আজকে গোটা বাংলাদেশের মানুষের একটা কৌতূহলী দৃষ্টি লন্ডনের দিকে, যে আজকে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান মিস্টার তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা বৈঠক হবে। সো এই বৈঠকের ফলাফল কী হবে? কারণ এখন পর্যন্ত যেটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে সরকারের একটা অবস্থান, বিএনপির আরেকটা অবস্থান। অবস্থানকে বদলাবেন, কিভাবে বদলাবেন, সমঝোতা হবে কিনা, সব মিলিয়ে কী আশা করছেন আপনার মাহমুদা হাবিবা? ধন্যবাদ জিল্লুর ভাই, শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে আমার সম্মানিত সহ আলোচক এবং যারা আমাকে দেখছেন তাদের সবাইকে। আসলে এই মুহূর্তে আমার মনে হয় যে সারা দেশের একটা রাজনৈতিক যেই প্রেক্ষাপট চলছে তাতে সমগ্র দেশেরই দৃষ্টি সম্ভবত লন্ডনে এই বৈঠকটার দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে যেই আপনি গ্যাপটার কথা বললেন, এটা আসলে গ্যাপ হওয়ার তো কোনো কারণ ছিল না। শুরু থেকে 5ই আগস্টের পরে 8ই আগস্ট যখন এই সরকার ক্ষমতা দখল করে মানে নতুন সরকারকে ক্ষমতায় আনা হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টকে, তার যে কয়টা ফোর্স নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছেন তাদের অন্যতম প্রধান ফোর্স হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেখানে আমরা সবাই সেই রিয়ালিটি জেনেছি, আমরা ফেস করেছি। আমরা একটা মোটামুটি ঐকমত্য একটা ছিল আমাদের যে মিনিমাম একটা সংস্কারের পরে জিল্লুর ভাই নির্বাচন বাংলাদেশের জনগণকে পেতে হবে। 10 মাস আগে যেই কথাটা ছিল কয়েক মাস বা স্বল্পতম সময়ের মধ্যে মিনিমাম সংস্কারের পর নির্বাচন, এইটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই বলে আসছে এবং এই বলার কারণে কম ব্যাশিং নানা দিক থেকে তাকে পোহাতে হয়নি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূলত নির্বাচনমুখী দল এবং 17-18 বছর ধরে এই একটা বিষয় যেটা সব সময় প্রত্যেকটা মানুষের মাথায় রাখা দরকার, যে একটা সরকার টাইরান্ট হয়ে ওঠে কেবল তখনই যখন তার জবাবদিহিতার কোনো জায়গা থাকে না। যেই কারণে আওয়ামী সরকার তার নির্বাচনী ব্যবস্থাটা যেই মুহূর্তে ধ্বংস করে দিল, তারা তাদের নিজস্ব যে রাজনৈতিক পরিচয় সেটা থেকে মানে চেঞ্জ হয়ে সাথে সাথেই তারা একটা দানবীয় সরকারে পরিণত হলো। একইভাবে যদি আমরা ওই একই বিবেচনায় রাখি, আমাদের মাথায় রাখতে হবে এখন যে সরকারটি এসেছে তার সাথেও কিন্তু জনগণের সাথে কিংবা জনগণের প্রতি দায়বদ্ধতার কিন্তু কোনো যোগসূত্র নাই, কোনো পয়েন্ট নাই যেই পয়েন্টটাতে তারা মনে করতে পারে কিংবা তাকে যারা সমর্থন করছেন তারা ভাবতে পারেন যে না, এইভাবে অনেক দিন যেতে পারে নির্বাচন ছাড়া। ফলে এক ধরনের গ্যাপ কিন্তু ওই পয়েন্ট থেকে তৈরি হয়ে গেছে। নির্বাচন চাওয়া বাংলাদেশে এই বর্তমান বাস্তবতায় যেন একটা অপরাধের বিষয় হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, কোনো এক সময় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন চাইতো তখন উন্নয়নের তকমা দিয়ে ঠেকিয়ে দেওয়া হতো, আর এখন বলা হয় সংস্কারের কথা। এখন আরও অন্য কথা এটার সাথে যুক্ত হয়। কোনো এক সময় পাকিস্তানি ট্যাগ দেওয়া হতো, অন্যান্য দেশের চর হিসেবে ট্যাগ দেওয়া হতো। এখন নতুন ট্যাগিং হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য যারা নির্বাচনী চাওয়া। এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করি, 100-র ওপরে নিবন্ধিত অনিবন্ধিত দলের অলমোস্ট 100টা দল কিন্তু নির্বাচন চেয়েছে। আমি বাংলাদেশ প্রতিদিনের একটা সংবাদ আপনাকে বলছি এক সপ্তাহ আগের। কাজেই এই 100 দলকে আপনি কিন্তু ঢালাওভাবে গুটি কয়েক মানে এনটিটি যাদের এখনও কোনো দলীয় পরিচয় কিংবা ক্ষেত্র বিশেষে একটা বা দুইটা রাজনৈতিক দল ছাড়া অনিবন্ধিত যেই নতুন দলগুলো আমরা দেখছি তাদের মানে আচরণ ইদানিং মানে খুব আশাভঙ্গের কারণ। রিজন হলো যে আপনি নির্বাচন চাইছেন বা জন অধিকার জনগণকে ফিরিয়ে দিতে চাইছেন, এই জিনিসটাকে ব্যক্তিগতভাবে একটা মানে কি বলে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেওয়ার একটা অদ্ভুত প্রবণতা এই নতুন নেতৃত্বের আছে এবং তাদের মধ্যে একটা অদ্ভুত ধারণা কাজ করতে থাকে যে নির্বাচনের প্রয়োজন নাই, সংস্কার হলেই চলবে। এই যে ধরেন ফ্যাসিজম, এই জায়গাটা এই কথাটুকু না বললে আসলে হয় না। ফ্যাসিজম আসলে একটা সিস্টেম কিন্তু জিল্লুর ভাই। শেখ হাসিনাকে তাড়িয়ে তার সাপরিষদ 300, 500, 700 লোককে তাড়িয়ে আপনি কিন্তু আসলে ওই অ্যাটিটিউডটা তাড়াতে পারেননি। ওটা কিন্তু বর্তমান এবং এখন যখন কথা বলেন আমাদের তরুণ বন্ধুরা মুখ খোলেন কিংবা নির্বাচন নিয়ে যে গ্যাপটার প্রশ্নটা আসছে ওই পয়েন্টে দাঁড়িয়ে যে নির্বাচন চাওয়া একটা অপরাধ হিসেবে গণ্য হয়ে যাচ্ছে এবং সরকার ব্যাখ্যা করতেও আগ্রহী নয় যে কেন মানে নির্বাচনটা এই বছরের মধ্যে আমরা পাবো না।
আপনি দেখেন বাংলাদেশে ইন্টারিম সরকারের যে প্রেস সেটা যথেষ্ট সরব একটা প্রেস, সচিব নিয়মিত কথা বলেন এখানে ওখানে এবং যথেষ্ট কনফিডেন্স নিয়েই কথা বলেন, কিন্তু গ্যাপটা কোথায়? গ্যাপ হচ্ছে সেই ব্যক্তি ডক্টর ইউনূস যার উপরে দায়িত্ব দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে, তিনি তো কথা বলেন না। তিনি সব বিষয়ে তার এইরকম মানে ব্যাখ্যা কিন্তু জরুরি দেশের মানুষের। এই দেশের মানুষ তাকে আস্থা এবং বিশ্বাসের সাথে তার প্রতি এক মানে অত্যন্ত গুরু দায়িত্ব মানে অর্পণ করেছেন। তিনি তো ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রায় সবই বলবার চেষ্টা করেছেন। ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে যেটা সবই বললেন সেইটাও ভেরি ইন্টারেস্টিং কথা। আপনার সেইখানে ব্যাখ্যা কি কিছু ছিল? আপনি ডিসিশন দিচ্ছেন, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন আপনি যখন জনগণের কাছে আপনার দায়বদ্ধতা থাকবে, আপনি 2 ঘন্টা যদি আপনার সার্ভিস দিতে ডিলে হয়, আপনাকে জবাবদিহি করতে হবে আপনার সার্ভিস দিতে ডিলে হচ্ছে কেন। কাজে নির্বাচন হচ্ছে সেই সার্ভিস যেটা এই দেশের মানুষের প্রাপ্য। পরে একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। আজকের এই মিটিং থেকে কি আশা করছেন? আমি তো কি হবে বলে মনে হচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তো বিশ্বাস করে যে শুধু ডিসেম্বর নয়, ডিসেম্বরের আগেই কিন্তু নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করি, মানে একেবারে সত্যিই প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাজনৈতিক দলগুলোর এই অনুভূতি বাংলাদেশের জনগণের এই নির্বাচনের প্রয়োজনীয়তাটা অনুধাবন করবে। মিস্টার ববি হাজ্জাজ। জি, আসসালামু আলাইকুম জিল্লু ভাই, আমার বিজ্ঞ সহ-আলোচক সহ তৃতীয় মাত্রা যারা দেখছেন, আগামীতে দেখবেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসলে আমরা একটা ডিফিকাল্ট সময়ে এসেছি, তবে আজকে একটা পজিটিভ জিনিস নিয়ে কথা বলি। সেটা হলো সামনে খুব শীঘ্রই যে মিটিংটা আসছে, মানে আজকেই তো মিটিং, হ্যাঁ ওই মানে কিছু ঘন্টার ভিতরে তো সামনে মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভেতর। মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে আমরা সবাই জানি, পজিটিভ নেগেটিভ যেটাই হোক আমরা সবাই জানি, এবং আমরা সবাই তাকে পছন্দ করে অগাস্টের 5 তারিখে এই প্রধান উপদেষ্টার চেয়ারটা নেবার জন্য তাকে আমরা আবেদন জানাই এবং উনি অ্যাকসেপ্ট করেন। সেই হিসাবে 9 মাস 10 মাস সরকার চলে গেছে। এই সরকারের আমি মনে করি প্রধান ম্যান্ডেট ছিল জনগণের প্রধান যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেটা ফিরিয়ে দেওয়া। যাই হোক, তবে আজকে যে জায়গাটা আমি এই জায়গায় আলোচনা আসতে চাই, যে এই মিটিংটাতে 2টা পক্ষ, জনাব তারেক রহমান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনাব তারেক রহমান গত অনেক বছর ধরেই আরেকটা প্রশ্ন আমি করে রাখি আপনাকে, আপনার আলোচনা করতে আরেকটা প্রশ্ন করে রাখি আপনাকে, যে তারেক রহমান আসলে কার প্রতিনিধিত্ব, কাদের প্রতিনিধিত্ব করছেন, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস কাদের প্রতিনিধিত্ব? আমি এটাতেই আসছিলাম। সো জনাব তারেক রহমান গত অনেক বছর ধরে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। গত বেশ কয়েক বছর ধরে যখন থেকে আমরা যুগপৎ আন্দোলনটা আরও সরব হলো, যখন থেকে আসলে শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব, স্পেশালি যে 2018 নির্বাচন, 14তে তো হয়েছিল অনেক কিছু, তারপর 18তে আমরা একটা সর্ট অফ চেষ্টা করেছিলাম নতুনভাবে আমরা একটা পথ দেখতে। 2018 নির্বাচনের পর যে স্বৈরাচারী মনোভাবটা একদম পরিষ্কার হলো, যেই জায়গা থেকে ওই যে ফ্যাসিজমের যাত্রা একদম পরিষ্কারভাবে শুরু হয়ে গেল, ওই জায়গাটা থেকে কিন্তু পরিষ্কার এই ফ্যাসিজমের বিরুদ্ধে বা এই স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলনে ফুল নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। এবং সেই জায়গা থেকে সেই আপনি 2018 বলেন, 20 বলেন, 23 বলেন, 24-এর গণ আন্দোলন বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা যুগপথের যারা ছিলাম সকলে একত্রিতভাবে কিন্তু উনার নেতৃত্বের ছায়াতলে ছিলাম। সো উনি নেতৃত্ব দিয়েছেন, আমরা সেই ফলো করে এক পর্যায়ে আমরা দেশকে এই ফ্যাসিস্ট বা এই স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছি। এই জায়গা থেকে দেশের পুরো তরুণ সমাজ আমাদের সাথে ছিল, এবং আমরা বলতে পারি তরুণ সমাজ অগ্রাধিকার ভূমিকা পালন করেছে, যে কোনো আন্দোলনে তরুণরাই করে। কিন্তু সেই তরুণ সমাজের নেতৃত্বের সাথেও কিন্তু জনাব তারেক রহমান অতপ্রুতভাবে জড়িত ছিল, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে দিক নির্দেশনা দেয়া। সো এখন সহযোগিতা, দিক নির্দেশনা, এটাকে যদি আপনি নেতৃত্ব না বলেন, তাহলে আপনি কোন জিনিসটাকে নেতৃত্ব বলবেন আমি আসলে জানি না। সো ওই হিসেবে বলছি যে আমরা ডিরেক্টলি মেনে নিচ্ছি যুগপৎ আন্দোলনে, আমরা সবাই ডিরেক্টলি মেনে নিচ্ছি উনার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। যুগপৎ আন্দোলনের বাইরে থেকে যারা জুলাই আগস্ট আন্দোলন করেছে তারাও কিন্তু মোটামুটি উনার নেতৃত্বেই আন্দোলন করেছে। তাহলে যার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে, তার ম্যান্ডেটটা কোথা থেকে আসে? তার ম্যান্ডেটটা ওই নেতৃত্বের মাধ্যমে আসে। সো আমরা যদি বলি যে সাপোজ কথার কথা, অনেকে বলেন না রেভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে, তাহলে বিপ্লব হলে যারা বিপ্লব ঘটিয়েছে সরকার তাদের, এখানে আর কোনো নির্বাচনের কথা আসবে না। তাহলে সেই বিপ্লবের নেতৃত্বে ছিলেন প্রধান জনাব তারেক রহমান।
তাহলে ওই জায়গা থেকে যদি বলি তাহলে ওখানে একটা ম্যান্ডেট আছে, কিন্তু আমরা বিশ্বাস করি না আসলে বিপ্লব হয়েছে, আমরা বিশ্বাস করি গণ আন্দোলন হয়েছে। সেই কারণে আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থান, জি গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই গণ অভ্যুত্থানের ফোর্সেসের ম্যান্ডেট জনাব তারেক রহমানের আছে। এরপর জনগণের জন্য কিছু করতে হলে নির্বাচনের ম্যান্ডেট লাগবে। আর গণ অভ্যুত্থানের বাইরে অগস্টের 5 তারিখে গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছিল তারা একটা সম্মিলিতভাবে ছোট আকারে শীঘ্রই নির্বাচন দেবার জন্য যে সরকারকে ম্যান্ডেট দিয়েছিল সেই ম্যান্ডেটটা অন্তর্বর্তীকালীন সরকারের আছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মানে মাননীয় প্রধান উপদেষ্টার ম্যান্ডেট হলো জনগণের এই অধিকারটা কত তাড়াতাড়ি পৌঁছে দেবে। আর জনাব তারেক রহমানের ম্যান্ডেট হলো এই যে যারা গণ আন্দোলন করেছে তাদের নেতার ম্যান্ডেট। সো ওই জায়গা থেকে তাদের নেতা যখন শুনতে চায়, জানতে চায় যে এই অধিকার বাস্তবায়ন করার জন্য ম্যান্ডেট দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে দায়িত্ব আছে জানানো যে এই ম্যান্ডেটটা তারা পালন কিভাবে করবে, কবে নির্বাচন দিবে এবং কিভাবে নির্বাচন দিবে। এখন এই যে আলোচনায় এসছে, সেই আলোচনায় কি নিয়ে আলোচনা হতে পারে? এখন প্রধান আলোচনা তো ভাই নির্বাচন। এক নির্বাচনের এই জায়গাটায় এগেন জনাব তারেক রহমান কিন্তু প্রথম থেকে এগেন আমি পরিষ্কার, আমরা যেহেতু যুগপৎ আন্দোলনের সঙ্গী এবং সারাক্ষণ একসাথে কথা বলছি, এখানে আপনার শোতে আসার আগেও ওনার সাথে বেশ লম্বা একটা মিটিং করে এখানে আসলাম। সো মানে অতপ্রতভাবে আমাদের একটা ইস্যু আছে যে কে কি করছেন। তো জনাব তারেক রহমানের কিন্তু প্রথম থেকে প্রশ্ন হলো যে পরিষ্কার নির্বাচনের রোডম্যাপটা আগে জানান। তারিখ নিয়ে নিশ্চয়ই আমরা চাই যত শীঘ্রই সম্ভব, এবং এখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ কয়েকজন বলেছেন যে ডিসেম্বর কেন, আরো আগে তো দেওয়া যায়। কারণ নির্বাচন কমিশন কিন্তু আমাদের কাছেও পরিষ্কার করেছে যে অক্টোবরের পর তারা প্রিপেয়ার্ড। সো তাদেরকে অক্টোবর পর্যন্ত প্রিপারেটরি টাইম দিতে হবে এবং অক্টোবরের পর তারা প্রিপেয়ার্ড। সো অক্টোবরের পর যদি নভেম্বর বা ডিসেম্বর যে হিসেবেই টাইম অ্যানাউন্স করা হয় না কেন, তারা ওই হিসেবে নির্বাচন দিতে পারবে, মানে নির্বাচন কমিশনের কোনো অসুবিধা নেই। সো এই জায়গাটা থেকে তাহলে নির্বাচন কমিশন ক্লিয়ার। তাইলে আবার আপনি বলেন রিফর্মে আপনার এই যে কনসেনসাস কমিশন যেটা বসানো হয়েছে, কনসেনসাস কমিশনের ডক্টর আলী রিয়াজ পরিষ্কার করে আমাদের সবার সাথেই তো বসা ভাই, আমাদের সবাইকে ওয়ান গ্রুপ ওয়াইজ পরিষ্কার করে বলেছেন যে উনার দায়িত্ব জুন মাসের শেষের ভেতরে এই ফুল আলোচনা শেষ করে জুলাইয়ের প্রথম সপ্তাহে অ্যাট দ্য লেটেস্ট দেশবাসীর জন্য পরিষ্কার জানিয়ে দেয়া যে কনসেনসাসে আমরা কোন জায়গায় এসেছি, এবং এটাই শেষ, তারপর আর কনসেনসাস কমিশনের কোনো কাজ নেই। তাহলে কনসেনসাসের কাজ শেষ, নির্বাচনের কাজ শেষ, তাহলে আপনি প্রলম্বিত কেন করবেন? সো এই যে এই আলোচনাটা, এবং এই আলোচনাটা ঈদের আগের দিন হঠাৎ করে যখন মাননীয় প্রধান উপদেষ্টা অ্যানাউন্স করে দিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা তো কারোর সাথে আলোচনা করতে পারতেন। দেশের সর্বোপরি যুগপৎ আন্দোলনে যারা ছিল, যে 2-3টা দল ছিল, আলোচনা করতে হবে কেন? আপনারা রোডম্যাপ চাইছেন, উনি রোডম্যাপ দেননি, অ্যাটলিস্ট একটা ধারণা দিয়েছেন নির্বাচনের সময়, আলোচনা করতে হবে। রোডম্যাপ ছাড়া কিন্তু আসলে তারিখেরও কোনো মূল্য নাই। আপনি যদি বলেন আগামীকাল নির্বাচন, আপনি কিভাবে দিবেন আগামীকাল নির্বাচন? আপনার একটা রোডম্যাপ, না সেটাই বলছি যে আলোচনা করতে হবে। রোডম্যাপ তো তারা দেয় নাই, তো ওই রোডম্যাপ নিয়ে তো একটা আলোচনায় বসতে পারতেন। এবং আমরা পরিষ্কার দেখেছি যে যুগপৎ আন্দোলনে যে দলগুলো ছিল না, এগেন কি কারণে ছিল না সেটাতে যাবো না, বাংলাদেশ জামাত ইসলাম ছিল না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম অনেক ধরনের প্রেসারে ছিল, তার জন্য থাকতে পারেনি, সেটা ভিন্ন বিষয় ভাই, আমি তাদেরকে দোষারোপ করছি না থাকার জন্য, কিন্তু ছিল না। এনসিপির জন্ম হয় নাই, যুগপৎ আন্দোলন কি ওরা জানে না, যে আমরা 8-10 বছর ধরে যে আন্দোলন করেছি এটা কি ওরা জানে না। তো যুগপৎ আন্দোলনের যতগুলো দল ছিল প্রত্যেকটা দল জনাব তারেক রহমানের নেতৃত্বেই ছিল এবং এখনো আছে। এই প্রত্যেকটা দল মানে যারা আসলে ত্যাগ স্বীকার করেছে, আন্দোলন করেছে স্বৈরাচার সরানোর জন্য, প্রত্যেকটা দল তারেক রহমানের সাথে একমত, এবং তারেক রহমান সাহেব তাদের সব মতামত নিয়েই বলেছে। আপনি কি আশা করছেন আজকের বৈঠক থেকে? দেখেন আমরা এখনো আশাবাদী যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেডিক্ট করছেন, আশা না বলে ভালো, না আশা আর প্রেডিকশন ভিন্ন, সেজন্যই তো বললাম আমি। দেখেন প্রেডিকশন যেটা সত্যি কথা, প্রেডিকশন খুব পজিটিভ আমরা করতে পারছি না, তবে একটা ছোট একটা প্রেডিকশন আছে যে জনাব তারেক রহমান যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন, উনি যখন সামনাসামনি টেবিলে বসবেন তখন আনলেস প্রি প্ল্যান্ড সরকারের কিছু থাকে যে তারা একদিকেই যেতে চায়, অন্য কে কি বললো, কি বোঝালো বা কতখানি আলোর মুখ দেখালো সেটা তারা দেখতে রাজি না। মানে ওই যে ঘুমন্ত লোককে উঠতে মানে যে জেগে আছে তাকে ঘুম থেকে উঠাবে কে? তো ওই রকম যদি হয় তাহলে ভিন্ন কথা, ওইরকম যদি না হয় তাহলে জনাব তারেক রহমানের সাথে বসবার পর আমি মনে করি যে সঠিক পথে আবার সবকিছু চলা শুরু হবে, যদি আগে থেকে তারা মনস্থির করে না থাকে
যে তারা ওই জায়গাটায় ওইভাবেই করবে। বিফোর ডিসেম্বর অর আফটার ডিসেম্বর, এগেইন মোর ইম্পর্টেন্ট টু রোড ম্যাপ। আমরা তো ভাই, আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমার দলের, আপনি যদি রোড ম্যাপ বলেন তাহলে আমি 2026 ডিসেম্বরে দিলাম, একটা রোড ম্যাপ দিলাম। আমি এর মধ্যে আরো আপনাকে কনভিন্স করবার জন্য বললাম বিচারটা এভাবে এগোবে, এতজনের বিচার আশা করছি হয়ে যাবে, আমি কোর্ট এভাবে সাজিয়েছি, আমি সংস্কারগুলো এগুলো করব, এই সংস্কার ডিসেম্বরের মধ্যে, এই সংস্কার জানুয়ারির মধ্যে, জুনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে ঢুকবে, বাকিটা এই সংস্কার ববি হাজাজ পার্লামেন্টে গিয়ে করবে। প্রথমত হলো এই সংস্কারগুলো আপনার ম্যান্ডেট না, না সে কারণে জিজ্ঞেস করলাম, এই কারণে আমি আপনাকে বলছি যে রোড ম্যাপটা যদি ক্লিয়ার করেন, যেটা বললাম না বিফোর ডিসেম্বর আর আফটার ডিসেম্বর, আমরা তো অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো বিফোর ডিসেম্বর হলে তো আমরা আরো বেশি খুশি। আমাদের ডেডলাইন হলো ডিসেম্বর, পরে গেলে অসন্তুষ্ট না, না না, আমাদের ডেডলাইন হলো ডিসেম্বর, বিফোর ডিসেম্বর হলে আমরা আরো বেশি খুশি। কিন্তু বিফোর ডিসেম্বর কাট অফ লাইন। প্রধান উপদেষ্টা বলছেন এপ্রিলের প্রথমার্ধ, এপ্রিল কেন? মানে আগে ওনার একটা বক্তব্য ছিল যে, যেটা আপনি খানিকটা উচ্চারণ করেছেন, যে মিনিমাম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, একটু বেশি সংস্কার হলে আমরা জুন পর্যন্ত সময় নিতে হবে। কিন্তু এবার তো স্পেসিফিক উনি বললেন যে এপ্রিলের প্রথমার্ধ। এইবার উনি শব্দটা ব্যবহার করেছিলেন যে অল্প আকারের সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে হবে, সেটাই বললাম, বেশি আকারে। মানে এর আগে তো ছিল মানে এই দুই অল্প আর এখন অল্প আকারে হবে না, বেশি আকারে হবে না, মাঝামাঝি সংস্কার। এই জিনিসটা হচ্ছে, এইটা কেন অলওয়েজ একটা, মানে আমি একটা বাইনারি একটা পজিশনে আমরা কেন এনে ফেলি, আমি তো কোনোভাবে বুঝছি না। বিচার বলেন, সংস্কার বলেন, নিহতদের পুনর্বাসন, আহতদের আপনার চিকিৎসা বলেন, নির্বাচন বলেন, কোনটার সাথে সাংঘর্ষিক? প্রতিটাই তো সমান্তরালভাবে চলা উচিত ছিল। এবং 10 মাসে যদি আপনি দেখেন এক এক করে, একেবারে ফার্স্ট যেটা আহতদের চিকিৎসা এবং নিহতদের পুনর্বাসন, মিজারেবলি এই সরকারের পারফরমেন্স ইজ ভেরি পোর, এটা নিয়ে বলারই কিছু নাই। দ্বিতীয়ত যদি আসেন বিচারিক ব্যবস্থা, সেখানেও কিন্তু অভিযোগের কোনো শেষ নাই। কোন বিচার নিয়ে আপনি আসলে, কোন বিচারের কারণে আপনি ডিলে করতে চাইছেন নির্বাচন, সেটা যদি আপনাকে বলতে হয়, তাহলে তো এই গত 10 মাসে অন্তত 3টা থেকে 4টা মানে দৃষ্টিগ্রাহ্য বিচার কার্য আমরা দেখতে পেতাম, আমরা পাইনি। তো আসুন এবার সংস্কার প্রশ্নে। এই সংস্কারে যে ঐকমত্য কমিশন যে কাজ করছেন, তার আগে আপনার মোটামুটিভাবে সবগুলো দল 100-র উপরে টপিকে এক জায়গায় হয়েছে জিলুর ভাই, এগুলো তো একটাতেও তো কাজ শুরু হয়নি। সেও কিন্তু 3-3.5 মাস 4 মাস আগের কথা আপনাকে বলছি। তাহলে আসলে আপনি এক্স্যাক্টলি যখন সংস্কার শব্দটা ব্যবহার করছেন, আপনি তো শাব্দিকভাবে সংস্কার শব্দটা শুধু ব্যবহার করছেন। এটার আসলে প্রতিফলনটা কোন জায়গায়? এইটার প্রতিফলন তো জাপানে 1 লক্ষ চাকরি, সেইটা তো নয়, ওইটা তো আমরা দেখতে চাই না। এই ধরনের মানে অদ্ভুত এক ধরনের কি বলবো, বায়বীয় কিছু কমিটমেন্ট, যেগুলো আলটিমেটলি 2-3 সপ্তাহ যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ে। যেমন আপনাদের স্মরণ করিয়ে দেই যে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে যে এইবারে ঈদ তারা করবে বাড়িতে বলে, যখন 1,30,000 নিয়ে কথা হলো, তখন গোটা মানে আমাদের মনে হলো যে মানে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার বন্দনায় যখন চারিদিক ছেয়ে গেল, ঠিক 6 বা 7 দিনের মাথায় আমরা জানলাম 1,13,000 নতুন রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। এবং আলটিমেটলি কিন্তু 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে জানানো হলো, কিংবা 1 মাস পরে, যে এটা সম্ভব না। দেখুন, এই পপুলিস্ট অ্যাক্টিভিটিসের দিকে ঝোঁক, এই কাজের ধরন, এগুলো সবই যেটা আপনি বলছেন অল্প সংস্কার, বেশি সংস্কার, মনে হয় যেগুলো অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে নির্বাচন ব্যবস্থাটাকে বিলম্বিত করার জন্য। এবার আসুন এপ্রিলের প্রশ্নে। এপ্রিল যে উনি বললেন, এই জায়গাটায় যে উনি স্টিক করবেন, তার নিশ্চয়তাটা কি? উনি এপ্রিল কেন বললেন? না, আমি আসছি এপ্রিল, ওই প্রসঙ্গে আসছে। উনি কিন্তু ইতিমধ্যেই একবার কিন্তু বলেছেন খুব পরিষ্কারভাবে যে ডিসেম্বরেই নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব, হয়তোবা আগেও দেওয়া যেতে পারে। এই আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টারই কথা। এরপরে সেটা আপনি যখন ঈদের শুভেচ্ছা দিতে যে বললেন, এখনো ইতিহাসে সেরা নির্বাচন করবার জন্য বেশি সময় লাগবে। এইবার হ্যাঁ, ওই কমেন্টও আমি দেখলাম, কেউ দেখেনি বাংলাদেশে এমন অত সেরার অত দরকার নাই, মোটামুটি বাংলাদেশের এভারেজ মানুষজনের জন্য। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যে শেখ হাসিনা বলেছেন 2024-এর নির্বাচনটা ইতিহাসে সেরা নির্বাচন, ইতিহাসে সেরা। এখানে এপ্রিলের বিষয়টাই হচ্ছে যে প্রথমত মানে আপনাকে নির্বাচন বাংলাদেশে, এটা তো 1-2টা বুথ, এটা তো আপনার মেয়র ইলেকশন না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সারা বাংলাদেশ জুড়ে, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ডিসেম্বর ইজ অলওয়েজ আইডিয়াল, কারণ হচ্ছে ওই সময় আপনার আবহাওয়া হচ্ছে এক্সট্রিমলি ফেভারেবল, এবং দ্বিতীয়ত আপনার কোনো ধরনের শিক্ষা ব্যবস্থার যে ফ্লো সেটা ব্যাহত হচ্ছে না।
আরো অনেকগুলো রিজন আছে যেই কারণে মানে ঐতিহাসিকভাবে বাংলাদেশে ডিসেম্বর হ্যাজ বিন মানে সিলেক্ট মানে কি বলে এস্টাবলিশড অ্যাজ আ বেস্ট টাইম ফ্রেম ফর এনি ইলেকশন। আপনি যখন আসলে এপ্রিলটা বলছেন, এপ্রিল আপনার ঠিক আপনার এই ঈদ শেষ হচ্ছে এবং কোরবানি ঈদ উইচ ইজ মাত্র 2 মাস গ্যাপ, এটা একটা এত ইনকনভেনিয়েন্ট টাইম ফ্রেমিং। সেখানেও ওই যে আবারও বলি রোড ম্যাপ তো নয়। আপনি বললেন এপ্রিলের কোনো এপ্রিল প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, আসলে আপনি প্রথমার্ধে, আচ্ছা প্রথমার্ধে, হোয়াট ইজ প্রথমার্ধ? আমরা 15 তারিখের মানে হোয়াট ইজ প্রথমার্ধ, কবে নাগাদ আপনি আসলে তফসিল ঘোষণা করছেন, আপনি কবে কি করছেন, এই জিনিসটা তো ক্লিয়ার হওয়া দরকার। এই আপনি প্রথমত ডিসেম্বরটা কেন পার হয়ে যেতে হবে, ঠিক কোন কোন কারণে এই সরকার কি কি কারণে ডিসেম্বরে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে অপারগ বা অক্ষম, সেটা তাদেরকে ফার্স্ট পয়েন্ট আউট করতে হবে। আপনি যখন বললেন আমার সম্মানিত সহ আলোচককে যে আমরা ডিসেম্বরেই চাই কিনা, অফকোর্স আমরা ডিসেম্বর আগেই চাই, কিন্তু ধরুন তিনি যদি, তার তো সুযোগ আছে, এখনও সুযোগ আছে, তিনি যদি সবাইকে নিয়ে বসে তার সীমাবদ্ধতাটা, তার যদি অক্ষমতা থাকে সেইটা, কিংবা কোনো ধরনের বিশেষ অসুবিধা থাকে সেগুলো শেয়ার করেন, তার প্রতি তার এর আগে অসংখ্য বিপদে তো এই সরকার পড়েছে, এটা তো প্রথম মানে অসংখ্য ইস্যুতে তাকে সাহায্য নিতে হয়েছে তো তার স্টেক হোল্ডারদের কাজে। এই ডিসকাশনটা হলে হয় কি তখন অনেক কিছু সহজ হয় মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, ঠিক যেভাবে বাজেটটা দেওয়া হলো, আমি এটা একটা উদাহরণ হিসেবে আপনাকে বলছি, এই সরকারের কাছে এই সুযোগও ছিল না যে সবার কাছ থেকে অ্যাটলিস্ট এক ধরনের রেকমেন্ডেশন নেয়, আপনি ওটা ইমপ্লিমেন্ট করতে পারেন কি না পারেন, আপনি একেবারে খুব সাবেকীয়ভাবে খুব মানে কমফর্টের সাথে মানে এমন এক ধরনের বাজেট আপনি দিলেন যে বাজেটটাকে প্রথমত তো বাজেট হিসেবে প্রথম শ্রেণীর নয়, তথ্যের অপলাপ বলেও তো মনে হয়। যেখানে আপনাকে ওয়ার্ল্ড ব্যাংক আজকেই দেখলাম বোধহয় 5 না 7 ঘন্টা আগে একটা যে আপনার 3.3 তারা ইয়ে করছে এবার আমাদের গ্রোথের বিষয়, সেখানে কিন্তু 5 অলরেডি 5 পয়েন্ট সামথিং ক্যালকুলেট করা হয়েছে বাজেটে। একটা ওভার অ্যাম্বিশিয়াস বাজেট ঠিক সেইভাবে দেওয়া হয়েছে, সেইভাবে মানে যেইভাবে একটা নির্বাচিত সরকার কিংবা ওই ফ্যাসিস্ট সরকাররা দিয়েছে। তো তাহলে আচরণটা থেকে ইনারা বেরোতে পারবেন, মানে পারবেন কবে, আসলে কবে তাদের মনে হবে যে তাদের দায়িত্ব সীমাবদ্ধ, তারা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে এসেছেন এবং এই এজেন্ডার বাস্তবায়ন না করে, সুনির্দিষ্ট বাস্তবায়ন না করে অন্য যাই করুন না কেন সেটা আসলে তাদের প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটার সাথে অসততা করে। মিস্টার ববি হাজ্জাজ, ওই প্রশ্নটা আপনার কাছে যে এপ্রিল কেন বেছে নিলেন বলে আপনার কাছে মনে হয়, কিন্তু একই সঙ্গে আমার প্রশ্ন যে এরই মধ্যে আপনারা যখন ডিসেম্বরে নির্বাচন দাবি করছেন, অন্য কোনো মহল থেকে, অন্যান্য মহল থেকে যদি এই দাবি ওঠে আগামী কিছুদিনের মধ্যে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, আগে গণপরিষদ নির্বাচন, জুলাই চার্টার নিয়ে বিতর্ক, রাষ্ট্রপতিকে বিদায় দিতে হবে, সেনাপ্রধানকে সরাতে হবে, প্রধান বিচারপতিকে রাখা যাবে না, এরকম নানা রকমের আলোচনা, নির্বাচন কমিশন যেটা আছে এটা আমরা মানি না, এবং মব কালচার গত কয়েক মাস আমরা দেখেছি, এটার যদি আরও বিস্তার ঘটতে থাকে, হ্যাঁ মানে সেটা কিভাবে হ্যান্ডেল করবেন আপনারা, ডিল করবেন? আমি তাহলে ফার্স্টে এপ্রিলটাতে আসি। এপ্রিলটাতে আমি এগেন আমার বিজ্ঞ সমালোচকের সাথে এক জায়গায় একটু দ্বিমত পোষণ করবো। মানে দ্বিমত পোষণ করবো মানে কি, যে এপ্রিলের এক্সপ্লেনেশনের দরকার নাই, এপ্রিল কেন খারাপ এটা এক্সপ্লেনেশনের দরকার নাই, সরকারের দিতে হবে এক্সপ্লেনেশন তারা কেন ডিসেম্বর দিবে না, সরকারের দিতে হবে এক্সপ্লেনেশন। জনগণের জন্য সরকার, সরকারের জন্য জনগণ না, সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক আর সেটা নির্বাচিত সরকার হোক। সো সরকারকে জানাইতে হবে তারা এপ্রিলে কেন দিলেন। আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে যাবো এপ্রিল কেন খারাপ, এটা না ভাই, আপনি আমাদেরকে বুঝান কেন আপনি ডিসেম্বরে দিতে পারবেন না, কেন আপনি ডিসেম্বরের আগে দিতে পারবেন না। যদি ব্যাপারটা এরকম হয় ডিসেম্বরে দিলে বিজয়ের মাস, মার্চ মাস, স্বাধীনতার মাস, ফেব্রুয়ারি 21-এর চেতনার ইস্যু, মানে কারো জন্য তো ওই না, কারো জন্য ওই মাসটা, ওই মাসগুলো হয়তো নির্বাচনী ক্যাম্পেইনে সমস্যা হতে পারে না, ওই মাসগুলোর কথা বলছি আমি, ওই যে ডিসেম্বর, মার্চ, ফেব্রুয়ারি, এবং কার জন্য কি এই সব সরকারের যদি তাদের প্রতি ব্লেসিংস থাকে, হ্যাঁ সরকারের ব্লেসিং তো কারো না কারো প্রতি আছে, এটা তো অবভিয়াস। কারণ আপনি যে কথাগুলো বললেন যে গণপরিষদ নির্বাচন বা যেগুলো, এগুলো তো ভেরি স্পেসিফিক একটা গ্রুপ চাচ্ছে, যেই গ্রুপের রাজনৈতিক অস্তিত্ব নিয়েও আমরা সন্দিহান। যে সত্যি কথা, এটা সরকারের পৃষ্ঠপোষকতার একটা দল তৈরি করা হয়েছে। এখানে অরিজিনাল জুলাই আন্দোলনের বেশ কিছু তরুণরা আছে, তবে তরুণরা তাদেরকে যেভাবে মিসগাইড করা হয়েছে, বেশ কিছু না কিছু মানে কিছু মানে কি, যদি আপনি 20 জন ধরেন, 20 জন তো বেশ কিছু, আমি সেই হাজার লক্ষ তরুণ, না লক্ষ তরুণের কথা না, লক্ষ তরুণ তো মাঠে ছিল। হ্যাঁ, বাট জনগণ মনে করেন টেলিভিশন মিডিয়াতে যারা এসছেন
তাদের বেশ কিছু জন এখানে আছেন, আমি সেই হিসেবে বলছি, আমি আবার একটু ক্লিয়ার করি জিনিসটা। তো তাদের কথা হিসেবে এই মানে এই যে আপনার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন বা এই জিনিসগুলো চাওয়া হচ্ছে, কোন রাজনৈতিক দল বা জনগণ এজ এ হোল তো এগুলো চায় নাই। জনগণ কি চায় জানতে হলে তো আপনার নির্বাচন দিতে হবে একটা ভাই। এই নির্বাচন থেকে আপনারা এত দূরে যাচ্ছেন কেন? এবং আপনি যদি বলেন যে এনসিপি এই জিনিসটা চাচ্ছে, তাহলে এই যে আন্দোলন করা, যে এই যে যুগপৎ আন্দোলনের পুরো যে রাজনৈতিক শক্তি যারা 10 বছর ধরে বা 15 বছর ধরে বিরুদ্ধে লড়াই করেছে, তাদের কথা আপনি কেন শুনবেন না? এবং আপনি যদি জনগণের সাপোর্ট হিসেবে বলেন, সোফার রাইট নাও আমরা যতটুকু দেখতে পাই, যে রাস্তার দিকে তাকালে আমরা একটু তো খেয়াল করি, 2 লাখ মিছিল যখন হয়, 10 লাখ মিছিল যখন হয়, তখন তো বুঝি ভাই তার ভোট কতখানি থাকতে পারে। তো সেই জায়গায় সবচেয়ে এগিয়ে কে? বাই ফার, মানে অন্য কারোর সাথে কোনো কম্পিটিশন নাই। কে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যার নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তাহলে আপনি জনাব তারেক রহমান যেই দল লিড করেন, যেই দলের বাই ফার বিগেস্ট পাবলিক ফলোয়িং, পিপল ফলোয়িং, সেই দলের কথা না শুনে আপনি র্যান্ডম কোন একটা গ্রুপের কথা শুনছেন, এটা তো অ্যাকসেপ্টেবল না, এটা তো জনগণের কাছে অ্যাকসেপ্টেবল না। আপনি কেন শুনবেন? তো একটা পরিষ্কার দিতে হবে তো ভাই, আজকে না হলে কালকে একটা পরিষ্কার দিতে হবে। এই যে আপনি যে এই যে আপনার আমাদের আর্ম ফোর্সেসের কথা বললেন, আর্ম ফোর্সেস সরকারের একটা অংশ, আর্ম ফোর্সেস সরকারের একটা অংশ, সরকারের হয়ে কাজ করে। আজকে আর্ম ফোর্সেসের সাথে একটা ডিসটেন্স কেন তৈরি হয়েছে? শুধু সরকার বললে হবে না, রাষ্ট্রের একটা আমি রাষ্ট্র সরকার হিসেবেই বলছি আর কি। হ্যাঁ, সো সরকারের একটা অংশ, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের সাথে আজকে সরকারের ডিসটেন্স বা এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডিসটেন্স কেন হয়েছে? কারণ তারা ভাই রাজপথে থাকতে চায় না, তারা তাদের যেই কাজ তারা সেই কাজে ফেরত যেতে চায়। এবং 10 মাসে আমরা দেখেছি যে যেই কাজগুলোতে, এই যে পুলিশ প্রশাসনের কাজ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ বলেন, এই পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এমন কোনো উন্নতি করতে পারেন নাই এই অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে আসলে আর্ম ফোর্সেসকে তারাও বলতে পারেন যে ঠিক আছে বাবারা তোমরা ব্যারাকে যাও। আর্ম ফোর্সেস তারা টায়ার্ড হয়ে যাচ্ছে, কারণ তারা ব্যারাকে যেতে চায়। এবার আমি কোনো একজন সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে লিখেছিলেন যে এই প্রথম বিশ্বের ইতিহাসে আর্মি নির্বাচন চায় আর সুশীল সমাজ নির্বাচন চায় না। আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে এটাই সত্যি কথা ভাই। কিন্তু এখন আমরা আসি যে কার কথা শোনা উচিত। প্রথমত অবভিয়াসলি জনগণের কথা শোনা উচিত। জনগণের কথা শুনতে হলে ভোট দিতে হবে। আচ্ছা, এর বাইরে যদি কারো কথা শুনতে হয়, তাহলে জনগণের বড় ম্যান্ডেট কার কাছে থাকতে পারে সেটা দেখেন। সবচেয়ে বড় দল কি? বিএনপি। বিএনপির নেতৃত্বে বাকি সব রাজনৈতিক দলও আছে, হাতে গোনা এই যে এনসিপি ছাড়া বাকি সব রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে। কেন বাকি সব বললাম? কারণ বাকি সব রাজনৈতিক দল যারা মনে করেন বিএনপির সাথে তাল মিলিয়ে কথাও বলছে না, তারাও বিএনপির সাথে এখন রেগুলারলি মিটিং করছে কয়টা সিট পেতে পারে যদি বিএনপির সাথে কোয়ালিশনে যায়। যদি আমি আপনার সাথে আলোচনায় থাকি ভাই, কোয়ালিশনে গেলে কয়টা সিট পেতে পারি, তার মানে আমি বাইরে যখন আপনার বিরুদ্ধে কথা বলছি শুধুমাত্র একটা কারণে বলছি যে আপনার সাথে আমার সিটের সংখ্যা বাড়ানোর, আর কোনো কারণ নেই। তার মানে প্রত্যেকটা দল তাহলে জনাব তারেক রহমানের সাথে জাস্ট নিজেদের সিট সংখ্যা বাড়ানোর জন্য হয়তো একটু পলিটিক্যাল গেমস খেলছে, যেটা খেলে থাকে অনেক সময় নির্বাচনের আগ দিয়ে। তো এই জায়গা থেকে তাহলে আপনি কার সাথে বসবেন? রাষ্ট্রকে আপাতত স্থিতিশীলতা বা স্টেবিলিটি দিয়ে রেখেছে আমাদের আর্ম ফোর্সেস। সেই আর্ম ফোর্সেস যখন তারা রেস্ট চাইছে, তারা তাদের জায়গায় ফেরত যাচ্ছে এবং তারা জানে যে নির্বাচন না দিলে তারাও যেতে পারবে না, সেই জায়গা থেকে আপনি ওই জায়গাটার অস্থিরতা কেন বাড়াতে চেষ্টা করছেন? অ্যাডিশনাল আপনি যে ইস্যুগুলো নিয়ে আসছেন, এই যে ঈদের আগের আলোচনায় বা বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ইস্যুগুলো তুলেছেন, এটা না তুললেও পারতেন ভাই। করিডোরের ইস্যু তুলেছেন, পোর্টের ইস্যু তুলেছেন। করিডোর ইস্যুটা কেন তুললেন? করিডোর ইস্যুটা এনিওয়ে ইউ লুক অ্যাট ইট, এখন আপনার এখানে মিয়ানমারের ম্যাপ দেয়া, করিডোর ইস্যুটা আপনি যেভাবে তুলেন না কেন, মিয়ানমার ইজ এ ডিস্টেবিলাইজ স্টেট রাইট নাও। বলা যায় না ভাই আগামীতে মিয়ানমারের বড় বড় জিওপলিটিক্যাল ফোর্সেসের প্রক্সি যুদ্ধ হইতে পারে। সেইখানে আমরা যদি ঢুকি তাহলে এটা বাংলাদেশের ফরেন পলিসির জন্য কত বড় একটা জায়গা, এটা আপনার একটা বেসিক আন্দাজ না। ইউ ডোন্ট হ্যাভ টু বি আ ফরেন পলিসি এক্সপার্ট টু নো দিস, টু আন্ডারস্ট্যান্ড দিস। এই জায়গায় আপনি অন্তর্বর্তীকালীন সরকার কোনো ম্যান্ডেটওয়ালা সরকারও যদি ঢুকতে চাইতো এখানে, আমি হয়তো আন্দোলনে নামতাম, আমি আমার দল নিয়ে আমি আন্দোলনে নামতাম ভাই, যদি মানে ম্যান্ডেটওয়ালা সরকার ঢুকতে চাইতো। আর এখানে কোনো ম্যান্ডেট ছাড়া সরকার ভাই, সে বলছে আমরা এখানে করিডোর দিব, কিভাবে? সো এই যে আলোচনাগুলা, নির্বাচন, করিডোর, রিফর্ম, মানে বিভিন্ন ধরনের আলোচনা যেগুলো কোনোভাবে একসাথে বসে না, যেগুলো সবকিছুর জন্য পিপলস ম্যান্ডেট নিতে হবে, সবগুলো একসাথে করা হচ্ছে। ববি, জুলাই চার্টার নিয়ে আপনার কতটা? অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ঐক্যমত্য কমিশন জুনের শেষে যে রিপোর্টটা দিবে ওই রিপোর্টই জুলাই চার্টার, কারণ ওখানে সবাই একমত হয়েছে। যেখানে একমত হয়েছে ওইটাই জুলাই চার্টার। এর বাইরে কেউ যদি বলে না না জুলাই চার্টার আমরা এটা চাই, তুমি কে ভাই আলাদা করে চাওয়ার? তখন এই প্রশ্ন আসবে
তখন আমরা বলবো অ্যাকচুয়ালি, কারণ এই জিনিসটা পরিষ্কার করা দরকার যে অনেক দিন ধরে জুলাই নেতৃত্ব নিয়ে কথা হচ্ছে। ভাই, জুলাইতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নেমেছে, ডিরেক্ট নেতৃত্ব কেউ দেয় নাই। আর যদি আপনার বলতে হয় যে সবচেয়ে বড় গ্রুপ এবং যারা ওই গ্রুপের বাইরেও ছিল তারা কার কাছ থেকে দিক নির্দেশনা চেয়েছে, তারা কার কাছ থেকে সহযোগিতা চেয়েছে, তাহলে ঘুরে ফিরে ওই একটা নামে চলে যায়, জনাব তারেক রহমান। তাহলে যদি আপনার বলতে হয়, এগেন আমি বলছি না কিন্তু জুলাই কোনো নেতা আছে, এটা আমি পরিষ্কার করছি যে জুলাইতে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। বাট যদি বলতে হয় তাইলে তার নামই বলতে হবে যার কাছে ম্যাক্সিমাম সাপোর্টের জন্য গেছে, যার কাছে ম্যাক্সিমাম ডিরেকশনের জন্য গেছে, তাহলে সেটা জনাব তারেক রহমান। সো ওইটা যদি বলতে হয় জুলাই নেতৃত্ব, তাহলে জুলাই নেতৃত্ব ভাই জনাব তারেক রহমান। সো ওইভাবে যদি আপনার বলতে হয় যে এই ঐক্যমতের বাইরে কারো কথা শুনে কিছু দিব কিনা, তাহলে আগে জনাব তারেক রহমানকে জিজ্ঞেস করেন, তারপর কথা বলেন। সো মাহমুদা হাবিবা, ধন্যবাদ আপনাকে। এবং এটা ফাইনাল রাউন্ড। জুলাই চার্টার নিয়ে আসলে আমিও ওই একই ধরনের কথাই আর কি ফিল করি। সেটা হচ্ছে যে চার্টারে যারা এত লক্ষ কোটি মানুষের আপনি সুযোগই তো পেলেন না ফিডব্যাকটা নেওয়ার, সেইখানে দল হিসেবে আপনি অসংখ্য দলের সাথে বসেছেন, নিঃসন্দেহে এনসিপিও দল মানে ফর্ম করেছে, কিন্তু জিল্লুর ভাই যারা ছিল মাঠে, যেই লোকগুলো, যেই লেভেলের মানুষজন ছিলেন, ইনাদের সবার সম্মিলিত মানে উপস্থাপনা এখানে রাজনৈতিক দলগুলোই করছে। কাজেই ঐকমত্য যেটা হওয়ার পরে চাওয়া তো থাকতেই পারে জুলাই চার্টার তার মতো করে হবে, এমনকি জুলাই চার্টার ঐকমত্য না হওয়ার কারণে কোনো কারণে যে প্রকাশ পাওয়ার পরেও এটা পিছিয়ে যায়, সেটা তো নির্বাচন পেছানোর জন্য কোনো কারণ হতে পারে না। আর স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নটা হচ্ছে আপনি একটা জেনারেল ইলেকশন আগে কন্ডাক্ট করেন, স্থানীয় সরকার তো অন্তত 10 গুণ টাফ সেটার জন্য। আপনার হচ্ছে 450 অলমোস্ট 500 উপজেলা, আপনি যদি লোকাল ইলেকশনে চলে যান, আপনার কোন লেভেলের ম্যান পাওয়ার লাগবে, কোন লেভেলের মানে ইনভলভমেন্ট অফ দ্য মানে সিস্টেম লাগবে, সেটা আপনার কিভাবে আছে যে আপনি আগে লোকাল ইলেকশন যখন আপনি চাইবেন তখন আপনাকে তো বুঝতে হবে আপনার নির্বাচন কমিশনের অবস্থাটা কি। একই মুখে আপনি বলছেন যে আপনি নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল নন, হতেই পারেন, আপনার কারণ থাকতে পারে। এখন তো আমাদেরও আস্থা সংকট হয়ে গেছে নির্বাচন কমিশনারকে কেন্দ্র করে, যেখানে নির্বাচন কমিশনের কেন্দ্র করে, যেখানে খেয়াল করে দেখেন যে আজ পর্যন্ত হাইকোর্ট এবং নির্বাচন কমিশন দিয়ে গেজেট দিয়ে মানে একজন মানে মেয়র ঘোষিত হয়ে যাওয়ার পরেও একটা শপথ, আপনি দেখুন আপনি সর্বোচ্চ আদালতের রায়কে ভায়োলেট করছেন, আপনি নির্বাচন কমিশনকে ভায়োলেট করে একটা শপথ কিন্তু পড়াতে পারেননি। আপনি কিভাবে এই সরকারের প্রতি আস্থা রাখতে পারেন জিল্লুর ভাই নির্বাচন কেন্দ্রিক বিষয়ে? এটা কি খুব বড় একটা এক্সাম্পল না? ইশরাকের কথাটা ইশরাকের কারণে কিন্তু বারবার উঠে আসে না, ইশরাকের কথাটা এই কারণে ডিসকাশনে বারবার উঠে আসে যে মেয়র হিসেবে সে গেজেটেড হয়ে গেছে, হি ইজ আ গেজেটেড মেয়র ইন বাংলাদেশ, অথচ কতখানি অডাসিটি একটা মন্ত্রণালয়ের যে তারা একটা শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করতে পারছে না। তারা আবার দাবি করে, সেই তাদের সংশ্লিষ্ট নেতারা দাবি করে যে স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন প্রয়োজন নাই, সুযোগ নাই, এবং নির্বাচন প্রথমে জাতীয়ই হতে হবে এবং এই নির্বাচনটাকে ডিসেম্বরের মধ্যেই পেতে হবে। আগামী যেটা আমাদের সবচেয়ে বড় এখন যেটা শঙ্কার জায়গা, সেই শঙ্কার জায়গা কিন্তু ভিন্ন। সেই শঙ্কার জায়গাটা হচ্ছে আপনি ঘুরিয়ে ফিরে প্রশ্নটা জিজ্ঞেস করছিলেন যে আসলে কোন গ্রুপের জন্য এপ্রিলে নির্বাচনটা। আমরা এমন কোনো গ্রুপ যাদের পুরনো দায়বদ্ধতা আছে এবং জাতির সাথে হিসাব নিকাশ বকেয়া আছে, তাদেরকে কোনো সুবিধা দেওয়ার মতো কোনো নির্বাচন বা সময়সীমার আমরা একেবারে মানে কঠিনভাবে বিরোধিতা করব। দেখুন বিএনপি কিন্তু মানে কি বলো যে লগি বৈঠা দল নয়, জনগণের দল। কাজে এই সরকারকে অচল করে দিতে অনেক কিছু দরকার নেই। ঢাকা শহরে, শুধু ঢাকা শহরে বিএনপির যারা সমর্থক আছেন, কর্মী আছেন, তারাই যদি বসে পড়েন সেটা কিভাবে সামলানো যায় সেইটাও আমি আগ্রহী দেখতে। কারণ হচ্ছে ফ্যাসিজম, শেখ হাসিনা ফ্যাসিজম করে টিকে যাওয়ার প্রধান কারণ ছিল তার টুল ছিল সেনাবাহিনী, তার টুল ছিল জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন। জনপ্রশাসন এদেরও টুল, এই সরকারেরও টুল, কিন্তু বাকি যেই আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী কিংবা সেনাবাহিনী, তাদের তো এবার পাওয়ার সুযোগ নাই। কাজেই মানে আপনি সুনির্দিষ্ট মহল আপনাকে নিয়ে এসেছে, তারা আপনাকে নিয়োগ দিয়েছে, এটা যখন আপনি দাবি করেন, আমি ছাত্রদের দ্বারা মানে নিয়োগপ্রাপ্ত, এটা যখন আপনি বলেন, আপনি সুস্পষ্ট পক্ষপাতিত্ব শো করেন। সেইটা যদি শুধু মুখের কথায় থাকতো, যদি তরুণ নেতৃত্বকে উৎসাহ দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, জিল্লুর ভাই আমরা সবাই ওই তরুণ নেতৃত্বকে উৎসাহিত করছি এবং আগামীতেও চাই যে একটা খুব মানে রোবাস্ট এবং খুব মানে নির্ভরযোগ্য তরুণ নেতৃত্ব আমাদের উঠে আসুক। কিন্তু তার মানে এই নয় যে সেম ওয়েতে এই ইন্টারিম গভর্নমেন্টের ঘাড়ে বসে আখের গুছিয়ে
তাদের সুনির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠান করা, কিংবা পিঠে লেগে থাকা এবং গায়ে লেগে থাকা সেই দাগ, যে দাগ তারা 50 বছরে মোচন করতে পারেনি, সেই দাগ মানে গায়ে নিয়ে নির্বাচনে মানে অংশ নেওয়া। ধন্যবাদ। ববি হাজ্জাজ, আপনার স্মরণ থাকবার কথা যে জামায়াতের আমির একবার এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছিলেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটা মাহমুদ হাবিব উল্লেখ করলেন যে ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, আপনি নিজেও বলেছেন। এর বাইরেও তিনি এটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে একবার বলেছিলেন যে ছাত্ররা একটা দল করতে চাইছে, দল করছে, তাদের একটা সময় দরকার, অন্য রাজনৈতিক দলগুলো সেটি চাইছে না। এবং আরেকটি গণমাধ্যমের সঙ্গে সম্প্রতি তিনি জাপান সফরকালে বলেছেন যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, আর বাকি দলগুলো চাইছে না। এখানে কি দাঁড়ায় তাহলে? জাপানেরটা একটু দুঃখজনক বাট সত্যি যে জাপানে যাবার আগে ভেরি স্পেসিফিকলি একটা কুইক রাজনৈতিক দলের মিটিং ডাকা হয়, এবং এখানে প্রেসকে জানানো হয় যে এবার সর্বদলীয় মিটিং ডাকা হয়েছে। আনফর্চুনেটলি পরে আমরা দেখলাম এই একটা মিটিংই হয়েছে যেখানে আসলে আমাদেরকে ডাকা হয় নাই। মানে আমি আমার দলের কথা বলছি, এনডিএম নিবন্ধিত এবং সর্ট অফ আন্দোলনে একদম সম্মুখভাগে আমরা সবসময় ছিলাম। একমাত্র ওই মিটিংটাতে আমাদেরকে ডাকা হয়নি, এবং পরে আমরা দেখলাম শুধু আমাদের না, অনেকগুলো দলকে ডাকা হয়নি। যেই দলগুলোকে ডাকা হয়েছে তারা সবাই কোনো না কোনো সময়, এখন হয়তো বলছে না, বাট কোনো না কোনো সময় ইউনূস সাহেবের সরকার আরও লম্বা সময় থাকা উচিত এটা বলেছে। ওই মিটিংটাতে ওনার জাপান সফরের আগে সর্বদলীয় মিটিং হিসেবে যে মিটিংটা ডাকা হয়েছে, তার দুদিন পরে যখন ঐক্যমত কমিশনের মিটিং ডাকলো তখন আবার সবাইকে ডেকেছে, কিন্তু স্পেসিফিক ওই মিটিংটাতে এমন কোনো দলকে ডাকে নাই, বিএনপি বাদে, যারা মিনিমাম একবার গত 9 মাসে বলে নাই যে আরো লম্বা সময় ইউনূসের থাকা উচিত। কি চিন্তা করে বলেছে আল্লাহ জানে, বাট বলেছে। এখন তারা অনেকেই স্ট্যান্স চেঞ্জ করেছে, তারা অনেকে এখন আবার ডিসেম্বরে নির্বাচন চায়, বাট কোনো না কোনো সময় বলেছে। ওই হিসাবে একদম হিসাব করে, মানে এটা অত্যন্ত দুঃখজনক যে মানে এর আগে কিছু সরকার আমরা দেখেছি এই ধরনের কাজবাজ করতো, আমি আসলে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এটা কখনো আশা করি নাই, বাট তারা ডাকার পর ওই জায়গাটা তৈরি করেছে, প্রেক্ষাপট তৈরি করেছে যেখান থেকে তারা বলতে পারে যে ওই মিটিংয়ে আমরা সর্বদলীয় মিটিং দেখেছি, ওই মিটিংয়ে শুধু বিএনপি বলেছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওই মিটিংয়ে অনেকে বলেছে, বাট যেহেতু ওই মিটিংয়ের বেশ কিছু লোকজন এর আগে বলেছিল, এই কথাটা বলতে পেরেছে, এটা অত্যন্ত দুঃখজনক। সেটা যার মাথা থেকে এই বুদ্ধিটা এসে থাকুক না কেন, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে আমার বিজ্ঞ সমালোচক বললেন যে ঢাকা অচলের কথা। দেখেন, এটা মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অগস্ট মাস সেপ্টেম্বর মাস থেকেই, যখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ডিফিকাল্টি ফেস করা শুরু করলো, পরিষ্কারভাবে কিন্তু যুগপৎ আন্দোলনের নেতা হিসেবে জনাব তারেক রহমান সবাইকে বলেছিলেন বারবার করে, উনি নিজে যখন বক্তব্য রেখেছেন এবং ওনার দলের বা আমাদের সাথে পার্টনার দলের যখন আমাদের সাথে আলোচনা হয়েছে, সবসময় একটা কথা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ফেইলিয়ার আমাদের সবার ফেইলিয়ার, কোনোভাবে এই সরকারকে ফেল করতে দেয়া যাবে না, আমরা যেইভাবে পারবো যতখানি সাপোর্ট দেওয়া সম্ভব সাপোর্ট দিতে হবে, দরকার হলে আমরা জোর করে এই সরকারকে সাকসেসফুল বানাবো। এটা আমি ভার্বেটিম বলছি জনাব তারেক রহমানের বক্তব্য। সো উনি এতদিন এই বক্তব্য দিয়েছেন যে এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। সো তাহলে সেই সরকার আজকে কিন্তু এই জায়গায় আছে কারণ সবার সহযোগিতা আছে। আমি জাস্ট প্রসঙ্গটা আমার মাথায় ছিল না, আপনি যেহেতু কথা বলছেন আপনি দিতে পারেন, আপনি সাপ্লিমেন্ট করতে পারেন। একটা প্রচারণা গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে বেগম জিয়া বলেছেন যে প্রফেসর ইউনূসের সঙ্গে কোনো রকমের বিরোধে জড়ানো যাবে না, এরকম একটা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা খুব জোরে সোরে চলছে, এবং সাধারণ মানুষ এটা নিয়ে বেশ আপনার কিছু জানা আছে? আমার হাতে সময় নেই, আমার যতটুকু জানা আমি ততটুকু অ্যাড করি, তারপর উনি অ্যাড করবেন। আমার যতটুকু জানা হলো যে বেগম খালেদা জিয়ার সাথে আমরা বন্ধুপ্রতিম দল হিসেবে একটা সৌজন্য সাক্ষাৎ করার জন্য কথা বলেছিলাম, এবং তখন বলা হয়েছিল যে উনার ডাক্তারের তরফ থেকে জানানো হয়েছে উনার শারীরিক অবস্থা এখন উনি বাইরের লোকজনের সাথে দেখা করাটা শ্রেয় হবে না। সো সেই হিসেবে আমাদেরকে বলেছে কিছুদিন পর যখন ডক্টর অ্যালাউ করবে তখন আমাদের সাথে মিটিংটা দেবে। এটা ঈদের কিছুদিন আগেরই কথা। সো সেই হিসেবে আমরা ধরে রেখেছি যে উনার শরীরটা ভালো না। সেইখানে হঠাৎ করে উনি কাকে এক্স্যাক্টলি বললেন, গণমাধ্যমে এক্স্যাক্টলি কে বললো, বাংলা ট্রিবিউন এই রিপোর্টটা ছেড়েছে। প্রথম বাংলা ট্রিবিউনে আমি যতদূর পড়েছি, অ্যাটলিস্ট হতেই পারে আমি ভালো করে পড়ি নাই, কিন্তু আমি যতদূর পড়েছি স্পেসিফিক কোনো সোর্সের নাম দেওয়া ছিল না যে এই সোর্স এই কথা বলে এসে এই সময় এইভাবে জানিয়েছে। সেটাকে এখন কার্ড বানিয়ে জি এখন কার্ড বানিয়ে সবাই ছড়াচ্ছে। মিডিয়া খুব অপপ্রচারের এটা একটা খুব তুখোড় নমুনা। এই যে ঘটনাটা আপনি উল্লেখ করলেন, এই কারণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকেই আমাদের সম্মানিত চেয়ারপারসন এই ধরনের ইস্যুতে কিংবা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে কিন্তু গ্যাপ নাই। বিষয়টা এই কার্ডটার কিন্তু একটা
আরেকটা মিনিং আছে যে একজনই সঠিক ভাবনা ভাবতে পারেন এই দলের ভেতরে, অনলি ওয়ান, তিনি হলেন বেগম খালেদা জিয়া। তার মানে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই পরিশ্রম, এই অর্জন, এই ম্যাচিউরিটিকে খুব ব্যাপকভাবে খাটো করার একটা প্রবণতা আছে। এখানে কোনো সোর্স নাই, সেটা যতখানি সত্যি। তার শেষে আমি আরেকটু কথা অ্যাড করি, যেই সহনশীলতা জনাব তারেক রহমান এখন পর্যন্ত শো করেছেন এবং শো করে এসেছেন, সেইটা কিন্তু প্রথম থেকে 100% অ্যালাইন চেয়ারপারসনের সাথে। এবং এইটা উনার বলার না, এটা আমরা প্রত্যেকে জানি। যেভাবে ববি আজাজ বললেন যে আমাদেরকে কিন্তু এই যে টোনটা ব্যবহার করা, এটা আমরা করিনি, করার সুযোগ নাই। ধন্যবাদ মিস্টার ববি আজাজ এবং মিস মাহমুদা হাবিবা। দর্শক, কথা হচ্ছিল এবং আসলে এখন কথা বলে কোনো লাভ নেই, ওনারা যা বলেছেন আমার কিছুই বলবার নেই। বাংলাদেশের জনগণের প্রত্যেকের মতো আমিও আসলে তাকিয়ে আছি লন্ডনে কি হয় সেটি দেখবার জন্য, এবং এই বৈঠকেই আসলে অনেকখানি বোঝা যাবে বাংলাদেশের আগামী দিনের পথরেখা বা ভবিষ্যৎ আসলে কি দাঁড়াচ্ছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।